আচ্ছা, সামনের দিন আমরা দুইটা সূত্র পড়েছিলাম। একটা হচ্ছে সূত্র নম্বর 1 এবং একটা সূত্র 2। সূত্র 2-এ হচ্ছে দুটা বৈশিষ্ট্য, আর সূত্র 1-এ হচ্ছে চারটা বৈশিষ্ট্য, আর সূত্র 1-এ হচ্ছে দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। ঠিক আছে, একইভাবে যদি আমরা দেখি যে কালো ও ছোট লোমযুক্ত একটা ইঁদুর, আর হচ্ছে বাদামি বর্ণ আর লম্বা লোমযুক্ত ইঁদুর, এখন এই দুটার মধ্যে যদি আমরা ক্রস করাই তাহলে আমাদের কী কী কালার হতে পারে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যেটা বিশুদ্ধ কালো আর ছোট বর্ণ সেটা বিশুদ্ধ কালোর জন্য দুটো বড় হাতের বি ব্ল্যাক, আর ছোটোর জন্য শর্ট দুটো এস। তাহলে বাদামি আর লম্বার জন্য হবে কি দুটো ছোটো হাতের বি, দুটো বড় হাতের বি। ঠিক আছে, তাহলে কী নিলাম, তাহলে আমি যেভাবে বলছি প্রথমে হচ্ছে বাবা মা। ঠিক আছে, এখানে হচ্ছে বাবা, এখানে হচ্ছে মা। এখন হচ্ছে জিনোটাইপ কত BBSS, আর এদের জিনোটাইপ কত BB ছোটো হাতের এস। তাহলে গ্যামেট কী হবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, মানে BS। এখানে গ্যামেট কী হবে BS ছোটো হাতের এস। তাহলে এই দুটার মধ্যে যদি আমরা সংকট করি তাহলে কী হবে হচ্ছে বড় হাতের বি, ছোটো হাতের বি, বড় হাতের এস, ছোটো হাতের এস। ঠিক আছে, তাই এটাকে আমরা যদি কম করে সাজাই তাহলে কি সাজাবো, 13, 14, 23, 24। ঠিক আছে, 13, 14, 23, 24 এভাবে সাজাবো। 13, 14, 23, 24 করে যদি আমি সাজাই তাহলে আমি পাবো কি, তাহলে পাবো হচ্ছে আমি 13, 14, 23, 24 যদি করি তাহলে বড় হাতের 13 বড় হাতের বি, বড় হাতের এস, তারপরে 14 বড় হাতের বি, ছোটো হাতের এস, ছোটো হাতের বি, বড় হাতের এস, ছোটো হাতের বি, ছোটো হাতের এস। তাই না, তাহলে এই জিনিসটা যদি আমি ছকের মধ্যে ফেলাই, তো ছকের মধ্যে যদি আমি এটাকে ফেলাই তাহলে আমি কী কী পাচ্ছি, আমি পাবো হচ্ছে অনুপাতটা হবে আমার 9, 3, 3, 1। ঠিক আছে, 9, 3, 3, 1। তাহলে 9টা হবে আমার প্রকট বৈশিষ্ট্য এবং 1টা হবে আমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 9টা প্রকট বৈশিষ্ট্য মানে কি, মানে হচ্ছে 9টা হচ্ছে কালো ছোট হবে আর একটা হচ্ছে লম্বা বাদামি হবে, আর অন্য যে 6টা পাবো এই 6টা আমার আলাদা বৈশিষ্ট্য হবে, যেটা এখানে প্রকটের একটা থাকবে, প্রচ্ছন্ন একটা থাকবে। তার মানে কি তার মানে হবে হচ্ছে তোমার ধরে নাও কালো বড়, আবার হতে পারে হচ্ছে বেগুনি ছোট, বা হচ্ছে তোমার বাদামি ছোট, এরকম হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এই দুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু আসে যে প্রথম সূত্র ব্যাখ্যা, দ্বিতীয় সূত্র ব্যাখ্যা, এরকম দেখবে তুমি সৃজনশীল বের করে দেখবে সবগুলো এরকম। তো আমি যেভাবে করাইছি F1, F2 বের করে ওভাবে করে নেব। ঠিক আছে, এখন আসো যে 1902 সালে আমেরিকান জীববিজ্ঞানীকে শাটন ও জার্মান বিজ্ঞানী বোভেরি পৃথকভাবে ক্রমশ মেন্ডেলের উপাদানের মধ্যে মিলের কথাটি সুস্পষ্টভাবে বলে দেয়। ঠিক আছে, আর দরকার নেই কি তত্ত্ব দিয়েছিল, তত্ত্ব এটা একবার রিডিং করে নিও। আচ্ছা, এখন এই যে মেন্ডেল যে কিছু সূত্র দিছে, তাহলে অবশ্যই প্রত্যেকটা সূত্রের কিছু ব্যতিক্রম থাকবে। যেমন মেন্ডেলের সূত্রেরও কিছু ব্যতিক্রম আছে, মানে সকল কিছু পৃথিবীর তো এক সূত্র মেনে চলবে না, তাই না, তাহলে কিছু ব্যতিক্রম থাকে। তাহলে মেন্ডেলের সূত্রের কিছু ব্যতিক্রম আমরা যদি এখন পড়ি, তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কয়টা আছে, 3টা আছে। একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, একটা হচ্ছে সমপ্রকটতা, একটা কি সমপ্রকটতা, এবং আরেকটা হচ্ছে লিথাল জিন। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম 9 কোনটি, এরকম দিয়ে বলবে, এই 3টা দিয়ে আরেকটা হচ্ছে তোমার দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম দেবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রথম সূত্রের ব্যতিক্রম 3টা আছে আর দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম 3টা আছে, এই 3টা কিন্তু এই 6টা 3, 3, 6টা খুবই 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই এই 6টার মধ্যে একটা, বা হলো ওই প্রথমে যে 2টা করালাম প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, বা এই 6টা, এই 8টা প্রশ্নের মধ্যে এখান থেকে 2টা প্রশ্ন থাকতে পারে। যদি কপাল ভালো হয় দেখবে এখান থেকে 2টা প্রশ্ন আছে, এরকম হতে পারে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রম এটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা বলতে বোঝায় যে প্রকট যে জিনটা সেটা সম্পূর্ণভাবে প্রকটের বৈশিষ্ট্য প্রকাশ করতেছে না, অসম্পূর্ণভাবে প্রকট হচ্ছে। মানে কি দেখো, মানে হচ্ছে মনে করি এটা একটা সন্ধ্যা মালতীর গাছ, এখন সন্ধ্যা মালতী গাছে একটা লাল ফুল ধরে আর একটা হচ্ছে সাদা ফুল ধরে, তাহলে লাল ফুল প্রকট, এই জন্য আমি রেড বড় হাতের আর নিলাম।
এবং সাদা ফুল, তাহলে এটা কি প্রচ্ছন্ন, তার মানে ছোটো হাতের আর নিলাম। ঠিক আছে, তাহলে প্রথম বংশধর F1 জন্যতে আমরা কী পাবো, যে RRR, এই RRR পাবো। ঠিক আছে, তাহলে এই বড় হাতের আরের জন্য লাল আর ছোটো হাতের আরের জন্য হচ্ছে সাদা, কিন্তু একটা প্রকট আছে দেখে পুরাটা আমার প্রকট বৈশিষ্ট্য নিচ্ছে। ঠিক আছে, কিন্তু আমরা F1 জোনের মধ্যে যদি আমরা ক্রস করি, মানে এই RR, এই RR, এই মিক্স, এটাও মিক্স, যদি আমি ক্রস করি, তাহলে আমি পাচ্ছি কি, তাহলে এই যে বড় হাতের আর যে প্রকট, এই প্রকট বৈশিষ্ট্যটা সে সিঙ্গেলভাবে আর প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতেছে না। মানে দেখো, প্রথমে সিঙ্গেলভাবে এই কী ছিল, দেখো লাল ফুল ছিল, এখানে কী হয়েছে, বেগুনি গোলাপি ফুল হয়েছে। তাহলে আরের কি বৈশিষ্ট্য প্রকাশ পাইছে? আরের বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ পায়নি। এটা কি বলা হচ্ছে, অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, তাহলে প্রথম বংশধরে কি হয়েছে, দেখো এটা লাল ছিল আর এটা কি ছিল, সাদা। তাহলে আমার হওয়ার কথা কি, প্রথম বংশধরে প্রকটটা প্রকাশ পাবে, মানে এটা হওয়ার দরকার কী ছিল, লাল, কিন্তু হয়েছে কি আমার গোলাপি। তো এটা হলো অসম্পূর্ণ প্রকটতা, মানে প্রকট জিনটা সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি, এটাকে বলে অসম্পূর্ণ প্রকটতা। পরবর্তীতে কী হলো, দেখো এই যে আর এবং এই যে আর, এই আর এই F1 জোনের মধ্যে আমরা করলাম করে, খালি যে দুটা প্রকট দুটা একসঙ্গে হয়ে আসছে, মানে প্রচ্ছন্নের ক্ষেত্রে শুধু মানে হচ্ছে হোমোজাইগাস প্রকট, এর ক্ষেত্রে শুধু লাল পাইছি, এছাড়া আর এই যে এটাও কিন্তু 8টা প্রকট হওয়ার কথা ছিল, এই 8টা প্রকট হওয়ার কথা ছিল, মানে এগুলো কিন্তু আমার লাল হওয়ার কথা ছিল, কিন্তু এগুলো আমার লাল না হয় কী হলো, গোলাপি হলো। ঠিক আছে, এগুলো লাল হওয়ার কথা ছিল কিন্তু লাল না হয়ে আমার গোলাপি হলো। তো এটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, মানে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না সিঙ্গেল অবস্থায়। এখন সমপ্রকটতা বলতে বোঝায় যে প্রকট প্রচ্ছন্ন দুটো বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ঠিক আছে, সমপ্রকটতা বলতে বোঝায় প্রকট প্রচ্ছন্ন দুটো বৈশিষ্ট্য আমার প্রকাশ পাবে। এখন দেখো, মনে করে একটা সাদা ও কালো আন্দালুসিয়ান মোরগ মুরগি, এর মধ্যে আমি ক্রস দিলাম, সাদা কালো আন্দালুসিয়ান মোরগ মুরগি। এখন কালোটাকে আমি ধরছি কি ব্ল্যাক, এটা আমার প্রকট জিন ব্ল্যাক, আর হোয়াইটটা হচ্ছে এটা হোয়াইট। ঠিক আছে, এটা আমার প্রচ্ছন্ন। তাহলে আমি দুটোর মধ্যে ক্রস করলে প্রথম বংশধর কী পাবো, WB পাবো। ঠিক আছে, তাহলে এখানে কি মোরগ পাচ্ছে, সব কয়টি কালো সাদার মাঝে চেকযুক্ত, এবং তাহলে আমার এই WBটা কেমন হচ্ছে, সব কয়টি কালোর মাঝে সাদা চেকযুক্ত। ঠিক আছে, আমার প্রথমে হওয়ার কথা ছিল কি, আমার বিটা যদি প্রকট হয়, ডব্লিউ যদি প্রচ্ছন্ন হয়, তার মানে অবশ্যই আমার এখানে ব্ল্যাক হওয়ার কথা ছিল। ঠিক আছে, কালো হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি হলো, প্রকটটাও যেভাবে প্রকাশ পেলো, প্রচ্ছন্নটাও সেমভাবে প্রকাশ পেলো, মানে সমপ্রকটতা, প্রকট প্রচ্ছন্ন সমানভাবে প্রকাশ পাচ্ছে, এটাকে বলা হয় সমপ্রকটতা। ঠিক আছে, এবং আবার যদি তাদের বংশধরগুলোর মধ্যে আবার যদি আমি সংকরায়ন ঘটাই, তাহলে কী হবে, দেখো খালি যে দুটা হচ্ছে প্রকট সমজাইগাস, সেগুলো শুধু কালো হয়েছে, কিন্তু হেটেরোজাইগাস যেগুলো, সেগুলো কিন্তু চেকযুক্ত, মানে সাদা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, কালোর বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, এই জন্য এটাকে বলে সমপ্রকটতা। মানে এখানে সমানভাবে বিয়ের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, ডব্লিউ বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, এককভাবে কোনো প্রকটের বৈশিষ্ট্য প্রকাশ পায়নি। ঠিক আছে, এটাকে বলা হয় সমপ্রকটতা। আচ্ছা, এখন আসো লিথাল জিন জিনিসটা কি, লিথাল জিন হচ্ছে মারণ জিন। এটা কি, এমন এক ধরনের, এটা একটা জিন যেটা কোনো জীবে যদি থাকে, তাহলে সেটা যদি মানে হোমোজাইগাস হয়, মানে দুইটা যদি সেম ধরনের হয়, তাহলে ওই জীবটা মারা যায়। তো এটাকে বলা হয় লিথাল জিন। ঠিক আছে, আর কি যে সকল জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে, মানে যে জিনটা মনে করি এটা একটা আমার লিথাল জিন, তাহলে এটা যদি আমার হোমোজাইগাস, মানে এই দুটো যদি সোজাতে টি আকারে থাকে, তাহলে জীবটা মারা যাবে, এটাকে বলা হচ্ছে আমার লিথাল জিন। ঠিক আছে, তাহলে লিথাল জিন হচ্ছে এমন এক ধরনের জিন যেটা যদি হেটেরোজাইগাস থাকে, এটা হেটেরোজাইগাস, তাহলে মারা যাবে না, মানে প্রকট প্রচ্ছন্ন একসাথে থাকে, এটা বলে হেটেরোজাইগাস। কিন্তু যদি প্রকট একসঙ্গে থাকে বা প্রচ্ছন্ন একসঙ্গে থাকে, তাহলে এটাকে বলা হয় হোমোজাইগাস। তাহলে হোমোজাইগাস অবস্থায় থাকলে এই জীবটার মৃত্যু ঘটলো, এটার মৃত্যু ঘটলো, কিন্তু এটা বেঁচে থাকলো। ঠিক আছে, এটাকে বলা হয় লিথাল জিন। আচ্ছা, এখন লিথাল জিনের বৈশিষ্ট্য। লিথাল জিন এক ধরনের মিউট্যান্ট জিন, যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে লিথাল জিন প্রকট অবস্থায় থাকতে পারে, প্রচ্ছন্ন অবস্থাতেও থাকতে পারে। যদি সে প্রকট অবস্থায় থাকে, তাহলে সে যদি হোমোজাইগাস হেটেরোজাইগাস যেটাতে থাকুক, জীবটা মারা যাবে। ঠিক আছে, মনে করি এটা হচ্ছে প্রকট, তাহলে এই টিটা যদি হেটেরোজাইগাসও হয়, তাও এই জীবটা মারা যাবে। ওকে, কিন্তু যদি প্রচ্ছন্ন অবস্থায় এই টিটা হয়, তাহলে অবশ্যই দুইটা টি সেম, মানে হোমোজাইগাস হলে গেলে তখন যে জীবটা মারা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা।
তাহলে প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটেরোজাইগাস উভয় অবস্থাতেই জীবের মৃত্যু ঘটবে। তাহলে জিনটা যদি আমার প্রকট হয় তাহলে হোমোজাইগাস হোক, মানে এরকম হোক অথবা এরকম হোক, যেটাই হোক জীবটা আমার মারা যাবে, এখানে ডাই হবে। ঠিক আছে, যেটা হবে জীবটা আমার ডাই হবে। কিন্তু যদি প্রচ্ছন্ন অবস্থায় থাকে তাহলে সবসময় শুধু হেটেরোজাইগাস, সবসময় হোমোজাইগাস অবস্থায়, মানে এরকমই হতে হবে, হলে মারা যাবে, অথবা এরকম হতে হবে, বা ছোটোগুলো ছোটোই হতে হবে বা বড় হতে হবে, তাহলে জীবটা আমার মারা যাবে। ঠিক আছে। আচ্ছা, প্রচ্ছন্ন লিথাল জিন কেমন? তাহলে দেখো, প্রকট যে লিথাল জিন সেটা হোমোজাইগাস বা হেটেরোজাইগাস দুটাতেই জীবের মৃত্যু ঘটবে। কিন্তু প্রচ্ছন্ন লিথাল জিনের ক্ষেত্রে খালি হোমোজাইগাস, মানে সেম জিনের ক্ষেত্রেই শুধু জীবের মৃত্যু ঘটবে। ঠিক আছে। এবং তো যেহেতু একটা জীব মারা গেল, তাহলে আমার এখানে এই তোমার জিনোটাইপের অনুপাত কত? 3:1 নয়, কত হবে? 2:1, কারণ ওই তিনটার মধ্যে থেকে একজন তো মারা গেল। ঠিক আছে। এবং সর্বপ্রথম ইঁদুরের গাড়িটা কে প্রকাশ করেছেন? লিথাল জিন লুসিয়েনো কুয়েনো। ঠিক আছে, তাহলে লিথাল জিনের বৈশিষ্ট্যটা সর্বপ্রথম লুসিয়েনো কুয়েনোটা বের করেছিল। ঠিক আছে, তাই তিনি কী বের করেছিল? তিনি বের করেছিল যে একটা হচ্ছে তোমার হলুদ বর্ণের ইঁদুর। ঠিক আছে, একটা হলুদ বর্ণের ইঁদুর, দুইটি হলুদ বর্ণের ইঁদুরে যদি ক্রস করানো হয় তাহলে সবসময় 2:1 অনুপাতে হলুদ এবং 11টি রঙের ইঁদুর পাওয়া যায়। ঠিক আছে, মানে দুটো যদি হলুদ কালারের ইঁদুরের মধ্যে আমি যদি সংকরায়ন ঘটাই বা বংশবৃদ্ধি ঘটাই, তাহলে কি হবে? যে দুটা হলুদ থাকবে আর একটা হচ্ছে 11টি বা কালচে বাদামি ধরনের পাওয়া যাবে, কিন্তু 3 নম্বর হলুদটা মারা যাবে। ঠিক আছে, এর ওই 3 নম্বর হলুদটা আমার মারা যাবে, এটাই বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাই ফিনোটাইপিক অনুপাত কত? 3:1 নয়, সবসময় 2:1 হয়। তাহলে ধরা যাক যেহেতু দুটোই আমার হলুদ বর্ণের, ঠিক আছে, তাহলে একটা আমার প্রকট, তাহলে লোমের জন্য দেয়। আচ্ছা, একটা আমার হচ্ছে প্রকট জিন হচ্ছে আমার ওয়াই। ঠিক আছে, এবং 11টি বর্ণের জন্য দেয় হচ্ছে ছোটো হাতের ওয়াই। ঠিক আছে, তাহলে আমার কি ছিল? বড় হাতের ওয়াই আর ছোটো হাতের ওয়াই। এটা যেহেতু এটা পিতামাতা, এটা কিন্তু 2 নাম্বার, এটা কিন্তু F1 করা হয়েছে। ঠিক আছে, কিন্তু এর উপরে কিন্তু আরেকটা লাইন ছিল, ওটা কিন্তু করা হয়নি, মানে F1টা বের করে তার পরবর্তী থেকে এটা শুরু করা হয়েছে, এটা 2 নাম্বার স্টেপ। আমি তোমার যেটা করাইছিলাম না একবারে মাতা পিতা, এখানে মাতা পিতাটা কি বংশধরটাকে মাতা পিতা ধরা হয়েছে। ঠিক আছে, মানে একবারে প্রথম থেকে করা হয়নি, এটা মাঝখান থেকে করা হয়েছে। তাহলে কি হয়েছে? তাহলে এটা আমার একটা সংকর ইঁদুর, এটা একটা আমার মানে আমার প্রশ্ন করা হয়েছিল কি এই ওয়াই একটা নিলে আর হচ্ছে একটা এই ওয়াই নিয়েছে। ঠিক আছে, নিয়ে এখান থেকে কী আসবে? এখান থেকে একটা ওয়াই আসবে, এখান থেকে একটা ওয়াই আসবে, এই দুটো মিলে আমার কী তৈরি হবে? ওয়াই। ঠিক আছে, এই ওয়াই। অ্যান্ড এই F1 যেটা, এই F1 মধ্যে আমি এখন আরেকবার আমি সংকর করবো। ঠিক আছে, লিখে দেখি হবে, দেখো একটা বড় হাতের হয়, একটা ছোটো হাতের হয়, একটা বড় হাতের হয়, একটা ছোটো হাতের হয়, এটা তৈরি হলো। এখন এটা যদি আমি ক্রস করি এবং এই যে হলুদ কালারের ইঁদুরগুলো, এদের যে ওয়াই জিন থাকে, এই ওয়াই জিনের মধ্যে লিথাল জিনটা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। এখানে কি থাকে? লিথাল জিন প্রচ্ছন্ন অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে বড় হাতের ওয়াই জিনের মধ্যে লিথাল জিনটা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। তার মানে এটা যখনই হোমোজাইগাস ওয়াই হবে, মানে যখনই ওয়াই বড় হাতের ওয়াই দুইটা হবে, তখনই জীবটা মারা যাবে। ওকে, তাহলে কী হলো? দেখো, এই বড় হাতের ওয়াই যখনই দুইটা একসঙ্গে হলো তখনই জীবটা মারা যাবে, কিন্তু অন্যগুলোতে জীবগুলো বেঁচে থাকলো। ঠিক আছে, এটাই হচ্ছে আমার লিথাল জিন। আচ্ছা, তারপরে এখন সেমিলিথাল আর সাবলিথাল। সেমিলিথাল জিন কি আর সাবলিথাল জিন কি? আচ্ছা, সেমিলিথাল জিন বলতে বোঝায় যে সকল লিথাল জিনের প্রভাবে 50%-এর বেশি জীব মারা যায়। ঠিক আছে, তাহলে যে সকল লিথাল জিনের প্রভাবে 50%-এর বেশি জীব মারা যায় সেগুলো বলে সেমিলিথাল জিন। যে সকল লিথাল জিনের প্রভাবে 50%-এর কম জীব মারা যায় তাহলে তাকে বলা হয় সাবলিথাল জিন। ঠিক আছে, তাহলে ড্রোসোফিলা মাছি লুপ্তপ্রায় ডানা একটি লিথাল জিনের সাবভাইটাল ধরন। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ড্রোসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সাবভাইটাল ধরনের কিন্তু। ঠিক আছে, আচ্ছা, এখন মানুষের লিথাল জিন ঘটিত কিছু বংশগত রোগ, কিছু বংশগত রোগ মানুষের লিথাল জিন ঘটিত কারণে হয়ে থাকে। যেমন হচ্ছে আমার থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, তারপরে হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, তারপরে রেটিনোব্লাস্টোমা। ঠিক আছে,
তারপর হচ্ছে ব্র্যাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথিওসিস, এই জিনিসগুলো হচ্ছে আমাদের লিথাল জিনের কারণে হয়ে থাকে, মানে এই জিনটার খারাপ বৈশিষ্ট্যের কারণে এই অসুখগুলো আমাদের হয়ে থাকে। তাহলে থ্যালাসেমিয়া কী? থ্যালাসেমিয়া হচ্ছে মানুষের একটা রক্তের একটা সমস্যা, ঠিক আছে, যেখানে আমাদের অ্যানিমিয়া হয়, এবং অ্যানিমিয়া হওয়ার কারণে কী হয়, আমাদের অনেক বেশি রক্ত ভেঙে যায় বডিতে। রক্ত ভেঙে যাওয়ার জন্য আমাদের আমাদের রক্ত তৈরি করে কি বডিতে, রক্ত আমাদের অস্থিমজ্জা, তারপরে হচ্ছে আমাদের ছোট অবস্থায়, এটা তো আমাদের পেটের মধ্যে থাকা অবস্থায়, ঠিক আছে। তো তখন জন্মের পর থেকে আমাদের হচ্ছে লিভার, স্প্লিন, এই জিনিসগুলো আমাদের বড়ো হয়ে যায়, ঠিক আছে। তখন হচ্ছে প্লীহা বড় হয়ে যায়, যকৃৎ বড় হয়ে যায়, কারণ তখন যকৃৎ প্লীহা থেকে রক্ত তৈরি হয়। তো যেহেতু অনেক বেশি পরিমাণ রক্ত ভেঙতে আসে, তাহলে এই যকৃৎ আর প্লীহা অনেক বেশি বেশি কাজ করবে, অনেক বেশি বেশি কাজ করার জন্য এরা বড় হয়ে যাবে, এবং আমাদের মাথাটাও বড় হবে। থ্যালাসেমিয়া পেশেন্টে দেখবে মাথাটা অনেক বড় আকৃতির হয়ে থাকে, ঠিক আছে। এখন সিকল সেল অ্যানিমিয়া হচ্ছে আমাদের আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে। তো এটা কী হয়, ওই হিমোগ্লোবিনটা মনে করেন গোল, তো কী হয় কি, এই সিকল সেল অ্যানিমিয়াতে হিমোগ্লোবিনটা কাস্তের মতো আকার হয়ে যায়, এরকম এরকম কাস্তের মতো হয়ে যায়, ঠিক আছে, গোল থেকে কাস্তে। যেমন সিস্টিক ফাইব্রোসিস বলতে বোঝায় যে আমাদের যে বিভিন্ন তন্ত্রের যে নালী আছে, মানে আমাদের পাকস্থলী গাত্র তো একটা নালী, তাই না, তো ওই নালীর আঠালো মিউকাসগুলো শক্ত হয়ে যায়, ঠিক আছে, নালীপথটা বন্ধ হয়ে, কারণ জমে গিয়ে নালীপথটা বন্ধ করে দেয়, এবং এটা আমাদের পাকস্থলীর নালী, এখানে কেউ মিউকাসগুলো জমা হয়, নালীগুলো বন্ধ করে দিল, দিয়ে আমাদের খাবার হজম হয় না, কিছু হচ্ছে না, আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, এটাকে বলে সিস্টিক ফাইব্রোসিস, ঠিক আছে। তবে একইভাবে রেটিনোব্লাস্টোমা হয়, আমাদের হচ্ছে চোখের মধ্যে ক্যান্সার হয়, টিউমার হয়, ঠিক আছে, এই জিনিসগুলো হয়ে থাকে। আচ্ছা, এবার আসো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এখন মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম অবশ্য দুই ধরনের, একটা হচ্ছে পরিপূরক জিন, একটা এপিস্টেসিস, ঠিক আছে। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পরিপূরক জিন, একটা এপিস্টেসিস। কি, একটা হচ্ছে এপিস্টেসিস আর একটা হচ্ছে পরিপূরক জিন, ওকে। একটা কি জিন, একটা হচ্ছে পরিপূরক জিন এবং একটা হচ্ছে এপিস্টেসিস। এখন এই পরিপূরক জিন বলতে বোঝায় পরিপূরক জিন বলতে আমি যদি তোমাকে এক কথা বলি, যে মনে করো দুই জোড়া ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য, ঠিক আছে। এখন পরিপূরক জিন বলতে, তো মনে করো এটা আমার সাদা, এখন ধরো সাদা আর মিষ্টি মটর আছে, এটা সাদা আর এটা হচ্ছে আমার মিষ্টি মটর, এবং আরেকটা হচ্ছে কি সাদা ফুলযুক্ত মিষ্টি মটর, ঠিক আছে। আরেকটা সাদা ফুল মিষ্টি মটর কি এ বি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে পরিপূরক জিন বলতে বোঝায় আমাদের এই যে বড় জিনটা, যেটা প্রকট যে জিনগুলো, এই বড় হাতের বি, বড় হাতের এ, এগুলো যখন দুটা পাশাপাশি অবস্থান করে, মানে যে কোনো একটা বড় এ আর বড় বি যদি থাকে, তাহলে এটা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে একটা অন্য বৈশিষ্ট্য প্রকাশ করবে, ঠিক আছে। এটাকে বলা হয় পরিপূরক জিন। মানে দেখো, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুইটি প্রকট জিনের উপস্থিতির কারণে জীবের একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ হচ্ছে। মানে দেখো, এরা ভিন্ন ভিন্ন লোকাসে আছে, এই চারটা জিন, এই চারটা ভিন্ন ভিন্ন জায়গায় আছে, কিন্তু এটা একটা তোমার প্রকট জিন, আর এই দুটা বড় হাতের বি, দুটা ছোট হাতের প্রকট জিন। এখন যদি কোনো জায়গায় বা কোনো এদের বাচ্চা কাচ্চার মধ্যে কখনও যদি যে কোনো একটা এ অথবা একটা বিও যদি আসে, দুটা বিও আসতে পারে, কিন্তু সর্বনিম্ন যদি একটা বড় হাতের এ একটা বড় হাতের বিও যদি আসে, তাহলে সেটা একটা ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করবে, মানে বেগুনি ফুল তৈরি করবে। তাহলে যে কোনো একটা বড় হাতের এ আর একটা যদি প্রকট বি আসে, তাহলে সেটা আমার বেগুনি, ঠিক আছে। মানে সে পরিপূরক, এই এ আর বি, এই জিন আর এই জিন, এই দুটা প্রকট জিন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, সেটা সাদা ফুল হতে দিল না। দেখো, ফুলগুলো কিন্তু সাদা ছিল, কিন্তু এই প্রকট জিনগুলো একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে এরা বেগুনি জিন তৈরি করলো, ঠিক আছে। তাহলে দেখো, এখন মাতা পিতা কি সাদা কালারের মিষ্টি মটর, এর জন্য কি ধরা হয়েছে, বড় হাতে দুটাই, বড় হাত ছোট হাতে দুটাই বি, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু প্রকট দুটো বড় হাতের, এখানে ছোট হাতের, আর যেহেতু এখানে প্রচ্ছন্ন বড় হাতের ছোট হাতের দুটো বি, তাহলে প্রকট দুটো ছোট হাতের বি। তাহলে এদের মধ্যে আমি সংকলন করলাম, ঠিক আছে। তাহলে এখানে বড় হাতের এ, একটা ছোট হাতের বি, বড় হাতের ছোট হাতের বি, এখানে ওই ছোট হাতের বড় হাতের বি, ছোট হাতের বড় হাতের সংকর করলে আমাদের কী তৈরি হলো, এই জিনিসটা তৈরি হলো, ঠিক আছে। তাহলে সবগুলো কী হবে, দেখো সবগুলো আমাদের বেগুনি কালারের তৈরি হয়ে গেল। দেখো, কারণ সবগুলোতেই একটা করে বড় হাতের এ, একটা করে বড় হাতের বি আছে,
একটাকে বড় হাতের এ, একটা বড় হাতের পি, একটা করে বড় হাতের এ, একটা করে বড় হাতের পি। তাহলে পরিপূরক জিন বলতে বোঝায় যে প্রকট জিন ভিন্ন ভিন্ন জায়গায় থাকলেও যদি যে কোনো একটা প্রকট এ আর প্রকট বি যদি একসঙ্গে হয় তাহলে সেটা সাদা বৈশিষ্ট্যটা তুলে দিয়ে বেগুনি বৈশিষ্ট্য নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এখন এগুলোর মধ্যে আমি যদি আবার F2 তৈরি করতে চাই তাহলে কী হবে, দুইটা বড় হাতের দুইটা বড় হাতের বি তো বেগুনি তৈরি করবে, দুইটা বড় হাতের এ বা দুইটা বড় হাতের একটা বড় হাতের বি, একটা বড় হাতের এ, দুইটা বড় হাতের বি, মানে একটাও যদি বড় হাতের এ এবং একটাও যদি বড় হাতের বি, মানে একটাও প্রকট এ আর একটাও যদি প্রকট বি থাকে তাহলে সেটা আমার সাদা কালার তৈরি না করে বেগুনি কালার তৈরি করবে। এই সাদাগুলো দেখো, এটা কিন্তু একটা বড় হাতের বি নেই, এখানে কি একটা বড় হাতের বি নেই, একটা বড় হাতের এ নেই, একটা বড় হাতের এ নেই, একটা বড় হাতের এ বি নেই, একটা বড় হাতের এ নেই, একটাও বড় হাতের বি নেই। ঠিক আছে, এই জন্য এই কয়টা শুধু আমার তৈরি হয়েছে কি সাদা, কিন্তু যেখানে একটাও বড় হাতের আর বড় হাতের বি একসঙ্গে হয়েছে সেটাই আমার তৈরি করলো বেগুনি। ঠিক আছে, আচ্ছা এখন আসো এপিস্টেসিস। এপিস্টেসিস বলতে বোঝায় যে একটা লোকাস মানে কি, যেখানে জিন থাকে, মনে করো এটা একটা লোকাস, এখানে একটা জিন থাকে, এখানে একটা জিন থাকে, এখানে দুটা জিন থাকে, এখানে দুটা জিন থাকে। এখন এপিস্টেসিস বলতে বোঝায় যে একটা লোকাসের জিন যদি আরেকটা লোকাসের জিনকে প্রকাশ পাইতে যদি বাধা দেয় তাহলে সেটাকে বলে এপিস্টেসিস। মনে করো এই লোকাস আছে হচ্ছে কালো, আর এই লোকাস আছে মনে করো সাদা জিন, কিন্তু এই কালো জিনটা এই সাদা জিনটাকে প্রকাশ পাইতে বাধা দিচ্ছে, এটাকে বলে এপিস্টেসিস। ঠিক আছে, তাহলে কি যখন একটি জিন অন্য একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন সেই প্রক্রিয়াটাকে এপিস্টেসিস বলা হয়। ঠিক আছে, একটা জিন যদি অন্য একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাহলে সেটাকে বলা হচ্ছে আমাদের এপিস্টেসিস। ওকে, তাহলে এই এপিস্টেসিস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রকট এপিস্টেসিস এবং আরেকটা হচ্ছে প্রচ্ছন্ন এপিস্টেসিস, একটা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ওকে, একটা হচ্ছে প্রকট এপিস্টেসিস এবং একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তাহলে প্রকট এপিস্টেসিসটা কি? প্রকট এপিস্টেসিসটা হচ্ছে তাহলে যে কোনো একটা প্রকট জিনের প্রভাবে যদি আরেকটা প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সেটাকে বলা হয় প্রকট এপিস্টেসিস। ঠিক আছে, যে কোনো একটা প্রকট জিনের প্রভাবে যদি আরেকটা প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। ঠিক আছে, যেমন দেখো, যেমন হচ্ছে এটা একটা সাদা লেগহর্ন এবং এটা একটা সাদা ওয়াইনডট মুরগি। ঠিক আছে, একটা সাদা লেগহর্ন আর একটা সাদা ওয়াইনডট মুরগি। তাহলে এখানে সাদা লেগহর্নের জিনোটাইপ কত, দুটা বড় হাতে সি, দুটা বড় হাতে আই। ঠিক আছে, এবং এখানে কি দুটো ছোট হাতের আই। এখানে বড় হাতের আইটা হচ্ছে আমার ওই এপিস্টেসিসের জিন, এই আইটা হচ্ছে আমার কিসের জিন, এপিস্টেসিসের জিন। এবং এই একটা আইও যদি কোনো একটা বাচ্চার মধ্যে যদি থাকে তাহলে সেটা রঙিন বর্ণ প্রকাশে বাধা দেবে। এটা কী করবে, একটা আইও, ভালো করে শোনো, তাহলে এক্ষেত্রে সি হচ্ছে একটি হাইপোস্ট্যাটিক জিন আর আই হচ্ছে একটা এপিস্ট্যাটিক জিন। তাহলে এখন এগুলোর মধ্যে যদি আমি বাচ্চা মানে সংকর করার ফলে এগুলো তো আমার বাচ্চা, তাই না, F2 জন্য এগুলো আমার হচ্ছে বংশধর। তাহলে কোনো একটা বংশধরেও যদি আমার যে কোনো একটা আয়ও যদি থাকে তাহলে সেটা রঙিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, রঙিন বৈশিষ্ট্য প্রকাশ পেতে দিবে না। ঠিক আছে, এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে মেন কথা। তাহলে দেখো, এই একটা হচ্ছে সাদা ওয়াইনডট, তোমাকে এই জিনোটাইপগুলো একটু মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, এই পরীক্ষায় মাঝে মাঝে আসে, তো এই প্রশ্ন সেম হুবহু এগুলোই আসবে, তোমাকে জিনোটাইপগুলো একটু মুখস্থ করে নিতে হবে যে কার জিনোটাইপ কত। তাহলে সাদা লেগহর্নের জিনোটাইপ কত, দুটো সি, দুটো বড় হাতের আই, আর ওয়াইনডটের কত, দুটো ছোটো হাতের সি, দুটো ছোটো হাতের আই। ঠিক আছে, এখন এগুলোর মধ্যে যদি আমি সংকর করি F1 জনিতে আমি পাবো কি সি আই। এগুলোর মধ্যে যদি আমি আবার ওই 13, 14, 23, 24 করি তাহলে আমি এই জিনিসগুলো পাবো। ওকে, তাহলে এগুলোর মধ্যে যদি আমি সংকর করি তাহলে আমি কী পাবো, দেখো, যেই বাচ্চাগুলোতে একটাও বড় হাতের আই আছে, একটা হলেও বড় হাতের আই আছে, দেখো একটা হলেও বড় হাতের আই আছে, সেই বাচ্চাগুলোকে রং প্রকাশ করতে দেওয়া হয়নি, সেই বাচ্চাগুলোকে রঙিন রং প্রকাশ করতে দেওয়া হয়নি। ওকে, রঙিন রং প্রকাশ করতে দেওয়া হয়নি। ঠিক আছে, সেই বাচ্চাগুলোকে কিন্তু আমাদের রঙিন রং প্রকাশ করতে দেওয়া হয়নি। একটাতেও যেগুলো বড় হাতের আই আছে সেগুলোকে কিন্তু আমাদের রঙিন রং প্রকাশ করতে দেওয়া হয়নি। বুঝতে পারছো? আর যেগুলোতে শুধু দেখো, যেগুলোতে কোনো বড় হাতের আই নেই
সেগুলোকে শুধু আমাদের রঙিন রং প্রকাশ করতে দেওয়া হয়েছে, কিন্তু অন্যগুলোতে কিন্তু আমাদের রঙিন রং প্রকাশ করতে দেওয়া হয়নি। ওকে, তাহলে এক্ষেত্রে আমার অনুপাত কত হলো? 13:3 হলো। ঠিক আছে, তাহলে যেখানে প্রকট ইউসেজ বলতে বোঝায় যে প্রকট জিন একটা উপস্থিত থাকলে অন্য একটা প্রকট জিনের কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাইতে দিবে না। ঠিক আছে, মানে অন্য প্রকট জিনের বৈশিষ্ট্য হিসেবে কিন্তু এটা রঙিন হওয়ার কথা ছিল, কিন্তু আয়ের কারণে রঙিন হতে দেয়নি। বুঝতে পারছো? এখন আসো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাইসিস। এর মানে হচ্ছে যে কোনো প্রচ্ছন্ন যদি একসঙ্গে থাকে যদি অন্য কারো বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাইসিস। ঠিক আছে, মানে দেখো মুখ বধির মানে কি? কানার বোবা। ঠিক আছে, মুখ বধির মানে কানা বোবা। তাহলে এখন এটা মুখ বধিরের জিনোটাইপ কত? 2টা বড় হাতের ডি, 2টা ছোটো হাতের ডি। এই 2টা বড় হাতের ডি হচ্ছে আমাদের প্রকট, 2টা ছোটো হাতের ডি হচ্ছে আমাদের প্রচ্ছন্ন। আবার যেহেতু এখানে উল্টা আমরা নিব 2টা ছোটো হাতের ডি, 2টা বড় হাতের ই। ঠিক আছে, ওকে। তাহলে এগুলোর মধ্যে আমরা প্রথম জনতে কী পাবো? বড় হাতের ডি, ছোটো হাতের ডি, বড় হাতের মানে প্রকট প্রচ্ছন্ন পাবো। এর মধ্যে সবাই কী হবে? বাক শ্রবণক্ষম। ঠিক আছে, সবাই আমাদের শুনতে পাবে, কথা বলতে শুনতে পাবে। তাহলে 2টা মুখ বধির বা যদি মানুষের আমরা বিয়ে দিই তাহলে প্রথম বংশ ধরে কিন্তু সবাই স্বাভাবিক হবে। ওকে, প্রথম বংশ ধরে কিন্তু আমাদের সবাই স্বাভাবিক হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন দ্বিতীয় বংশ ধরে ক্ষেত্রে আমরা কী পাচ্ছি? এই যেটা পালাম এটাকে আমি ভেঙে 13, 14, 23, 24 করলাম, করে আমি এভাবে লিখলাম। ওকে, লিখলাম। লেখার পরে কী হলো দেখো, যেখানে আমার 2টা ডি বা 2টা ছোটো হাতের ই, ঠিক আছে, 2টা ছোটো হাতের ডি বা 2টা ছোটো হাতের ই পাচ্ছে, সেই বাচ্চাগুলো কিন্তু আমার স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না। ঠিক আছে, আমাদের স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশের জিন কিন্তু হলো মনে করো বড় হাতের ডি আর বড় হাতের ই, এগুলো হলো আমাদের স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশের প্রকট জিন। কিন্তু যেখানে আমাদের এই ছোটো হাতের ডি একসঙ্গে, ঠিক আছে, একেবারে দ্বৈত প্রচ্ছন্ন, মানে দ্বৈতভাবে প্রচ্ছন্ন হয়ে আছে বা এটা হচ্ছে, সেগুলো কি আমাদের এই বড় হাতের ডি আর বড় হাতের ইকে প্রকাশ পেতে দিচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখো যেখানে আমাদের 2টা ছোটো হাতের ই, 2টা ছোটো হাতের ই, 2টা ছোটো হাতের ডি, 2টা ছোটো হাতের ডি, 2টা ছোটো হাতের ই, 2টা ছোটো হাতের ডি, তারপরে এই 4টা, তাহলে এইগুলা কিন্তু প্রকাশ পেতে দেয়নি, কোনো স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশ পেতে দেয়নি। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাইসিস, মানে দ্বৈতভাবে প্রচ্ছন্ন যে জিন আমাদের স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাইসিস। ওকে, তাহলে এই যে কয়টা পড়ালাম প্রত্যেকটা খাতায় লিখে আমাকে ছবি তুলে দিবা, এটা তুমি নিজের জন্য। ঠিক আছে, এটা না দিলে কিন্তু আমি পরের ক্লাস নেব না, যতক্ষণে তুমি দেওনি আমি পরের ক্লাস নেব না, তোমাকে আমি বলে দিলাম। প্রত্যেকটা যে কয়টা করলাম প্রত্যেকটা খাতায় তুলে না দেখে কিন্তু এই জিনোটাইপগুলো মুখস্থ করবা। এই জিনোটাইপ প্রত্যেকটা জিনোটাইপে হুবহু এই অঙ্কই আসবে, হুবহু এটাই আসবে। জিনোটাইপগুলো মুখস্থ করে এইভাবে লিখবা, লিখে আমাকে দিবা। আচ্ছা, এখন দেখো পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্সটা কি? পলিজেনিক ইনহেরিটেন্স বলতে বোঝায় যে আমি তোমাকে আগে বলছিলাম যে মানুষের যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য 2টা জিন দরকার। ঠিক আছে, যেমন কালোর জন্য আমি দিয়েছিলাম 2টা বি, সাদার জন্য মনে করো হোয়াইট 2টা ডব্লিউ। ঠিক আছে, এটা কিন্তু পলিজেনিক ইনহেরিটেন্স বলতে বোঝায় যে মানুষের একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য যখন 2-এর অধিক জিনের দরকার হয় তাহলে তাকে বলা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স, এক কথায়। তাহলে যেখানে মানুষের একটা জিন প্রকাশের, একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য যখন 2-এর অধিক জিনের দরকার হয় তাকে বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স। যেমন মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধিমত্তা, ঠিক আছে, এই জিনিসগুলো প্রকাশ, এই পরিমাণগত বৈশিষ্ট্যগুলো প্রকাশের জন্য আমাদের একাধিক জিনের দরকার হয়, এর জন্যকে বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে পলিজিনের নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যের বংশগতিকে বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স। এটা কিন্তু কতে আসে, পলিজেনিক ইনহেরিটেন্সটা কী। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে তোমার অটিজম, ক্যান্সার, ডায়াবেটিস, এগুলো পলিজেনিক কারণে হয়ে থাকে, মানে অনেকগুলো জিনের দরকার এগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, যেমন দেখো, তাহলে এগুলো লাগবে না। এই এখন একটা নিগ্রো মানে খুব কালো কুচকুচে একটা মানুষের মধ্যে, একটা শ্বেতাঙ্গের মধ্যে যদি আমরা সন্তান হয় তাহলে মাঝামাঝি হতে আমরা মিউলেটু ধরনের একটা সন্তান পাবো, মানে বেশি সাদাও না বেশি কালোও না, এমন ধরনের একটা সন্তান পাবো। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো নিগ্রো কালো, এখানে কালো বৈশিষ্ট্যের জন্য আমার 2টা জিনের দরকার ছিল, কিন্তু কালোর জন্য এখানে কয়টা জিন লাগছে? 4টা জিন লাগছে। আর সাদার জন্য যেহেতু এটা আমি প্রকট ধরছি তাহলে এটা আমার প্রচ্ছন্ন, তাই না? প্রচ্ছন্ন, তাহলে আমি 2টা ছোটো হাতের বি নিছি।
তাহলে কি হলো, এখানকার মধ্যে একটা গ্যামেট তৈরি করলাম এ এ এ বি দিয়ে, এখানকার মধ্যে এই জোড়া থেকে একটা, এই জোড়া থেকে একটা নিব, তাহলে এ এ। এখন এদের মধ্যে যদি আমি F1 তৈরি হয় তাহলে কি হবে, এ এ বি এ এ বি একই জিনিস। যে কোনো একটা যদি তুমি লেখো তাও হবে, চারটা যদি এভাবে বানাও তাও হবে, যেটা করবা, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এখন F1-এর মধ্যে আমরা যদি আবার সংকলন ঘটাই তাহলে কি 13, 14, 23, 24 দিয়ে যদি আমরা করি এবং সেটা যদি আমি ছকে ফেলাই তাহলে আমার 16টা বাচ্চা হচ্ছে, 16টা বেবি হচ্ছে, ঠিক আছে। আর 16টা বেবির মধ্যে আমার কী তৈরি হচ্ছে দেখো, এখানে হবে হচ্ছে আমাদের 1 4 6 4 1, ঠিক আছে। এই ধরনের আমরা একটা ইনহেরিটেন্স পাবো, ঠিক আছে। যার মধ্যে কী পাবো, একটা পাবো আমরা নেগ্রো পাবো, ঠিক আছে, আবার একটা পাবো শ্বেতাঙ্গ। তাহলে আমি সাদা আর কালোর মধ্যে কিন্তু দিয়েছিলাম, দিয়ে 2টা বংশধর তৈরি করে আমি 16 জন বাচ্চা আমার হয়েছে। এর মধ্যে কি একটা হলো আমার কালো, একটা হলো আমার শ্বেতাঙ্গ, এবং মিউলেটো মানে অর্ধেক সাদা অর্ধেক কালো, সেটা হলো আমার 6 জন। আর গাঢ় বর্ণ হলো একটু গাঢ় মানে একটু কালোর দিকে গেল 4 জন, একটু হালকার দিকে আসলো 4 জন, ঠিক আছে। তাহলে আমার এই কালোর যে পলিজেনিক ইনহেরিটেন্স, এখানে আমাদের হলো তোমার অনুপাতটা কত, ঠিক আছে। ফেনোটাইপের অনুপাত হচ্ছে কত, 1:4:6:4:1, এটা কিন্তু মনে রাখবে একটু। তারপরে মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের পার্থক্য কি, এটা একটু পড়ো। আচ্ছা, আজকে এতটুকুই পড়ায়, সামনের দিন সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, আচ্ছা এগুলো সামনের দিন পড়াবো না।